তোমরা কেবল আকাশ দেখো, নীল দ্বাদশী জ্যোৎস্না দেখো, চাঁদেই মাতোয়ারা। দেখনি কেউ চাঁদের পাশে, আমিও ছিলাম ছদ্মবেশে, অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা। আমার কাছে মনে হয় সব শব্দ যেমন কথা নয়, আবার সব কথা আসলে কবিতা নয়। আমার মনে হয় জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ কিংবা নজরুল যদি এখনকার সময়ে কবিতা লিখতেন, তারা হয়তো ছন্দের চাইতে মানুষের অনুভূতি কিভাবে স্পর্শ করা যায় সেই গদ্য শৈলীতে লেখার চেষ্টা করতেন। তো আমরা কিন্তু যারা আসলে আবৃত্তি করতে ভয় পাই বা ভাবি যে আবৃত্তি মূলত সেই পুরনো ধাঁচের ঢঙের কথা বলা, সেই জায়গা থেকে বোধহয় কিছুটা সরে আসার সময় হয়েছে। কথা বলা কিংবা কবিতা আবৃত্তির ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্পষ্ট উচ্চারণে কথা বলা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আরও একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে আবেদন বোঝে, কবিতার ইমোশন বোঝে স্বর ওঠানামা করা। আপনি যখন কোনো দুঃখের কথা বলছেন তখন নিশ্চয়ই আপনার স্বরটা নিচু হবে, আপনার কণ্ঠে এক ধরনের বিষণ্ণতা থাকবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রকমারি.com-এর অল্প কথার গল্পের আরও একটি নতুন এপিসোডে। আমি সালমান হাবিব, কবিতায় গল্প বলা মানুষ, আছি আপনাদের সঙ্গে। আজ আমরা কথা বলবো কবিতা নিয়ে। কবিতা আসলে কি? আমার কাছে মনে হয় সব শব্দ যেমন কথা নয়, আবার সব কথা আসলে কবিতা নয়। এই ক্ষেত্রে জীবনানন্দ দাশ বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো সব কথাই কবিতা নয়, কোনো কোনো কথা কবিতা হয়। তো একটা কথা আসলে কখন কবিতা হয়ে ওঠে? একটা দুঃখবোধ, মানে আহ, কবিতা বলি, গদ্য বলি, সবকিছুই মূলত আমার কাছে মনে হয় যে একটা অনুভূতির সংমিশ্রণ। তো একটা অনুভূতি কখন আসলে কবিতা হবে, কখন সেটা কবিতা হবে না, সেটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে, অনেক মতানৈক্য থাকতে পারে। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে অনুভূতিটা অন্য 10 জন 200 জন মানুষকে স্পর্শ করে, সেটা হতে পারে আনন্দের উচ্ছ্বাসিত কোনো অনুভূতি, সেটা হতে পারে অতি দুঃখের বিষণ্ণ কোনো অনুভূতি। দেখতে হবে সেটা আসলে কতটা মানুষকে স্পর্শ করতে পেরেছে, কতটা মানুষ রিলেট করতে পেরেছে। এখনকার সময়ে এসে আমরা সে আগের যে অন্তমিল ছন্দমিলের যে কবিতা, সেটার চাইতে আমাদের কাছে মনে হয় গদ্যবদ্ধ শব্দ, যেটা আসলে আমরা প্রকাশ করি, অনেকাংশে ছন্দবদ্ধ কবিতার চাইতে গদ্যের ছন্দে লিখিত যে কবিতা, সেটা আমাদেরকে বেশি স্পর্শ করে। আমার মনে হয় জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ কিংবা নজরুল যদি এখনকার সময়ে কবিতা লিখতেন, তারা হয়তো ছন্দের চাইতে মানুষের অনুভূতি কিভাবে স্পর্শ করা যায় সেই গদ্য শৈলীতে লেখার চেষ্টা করতেন। কালের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন তার একটা কথায় বলেছিলেন যে, আমার কাছে কবিতা হলো টুপ করে ঝরে পড়া শীতল জলের ফোঁটার মতো, স্পর্শটুকু থেকে যায়। আমরা আসলে সহজ প্রাণ মানুষ, আমরা সহজ দুঃখে কেঁদে ফেলি, সহজ আনন্দে উচ্ছ্বসিত হই, হেসে উঠি। তো আমরা চাই যে সেই প্রকাশভঙ্গিটা, শব্দশৈলীটা সহজ হবে কিন্তু মানুষকে স্পর্শ করবে। তোমরা কেবল আকাশ দেখো, নীল দ্বাদশী জ্যোৎস্না দেখো, চাঁদেই মাতোয়ারা। দেখনি কেউ চাঁদের পাশে, আমিও ছিলাম ছদ্মবেশে, অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা। অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা। তো যেই দুঃখবোধটা, যেই আনন্দ উচ্ছ্বাসটা আরও 200, 2000, 2 লাখ মানুষকে স্পর্শ করবে, যত বেশি মানুষ এটাকে রিলেট করতে পারবে, সেই লেখাটা পড়ে, সেই রচনাটা পড়ে যদি মনে হয় যে এটা তো আমারই কথা, তাহলে আমার মনে হয় যে এইখানে আসলে লিখনির সার্থকতা। আমিও ছোটবেলা থেকে ভাবতাম আবৃত্তি মানে শুধুমাত্র মানে কণ্ঠের আহ, দরাজ কণ্ঠের বহিঃপ্রকাশ এবং শব্দ, লয়, তাল, এগুলোকে একটা উচ্চ স্কেলে প্রকাশ করার নামই বোধহয় আবৃত্তি। এখনকার সময়ে কিন্তু সেই টেবুটা ভেঙে গেছে। এখন আমরা কথা বলার মতো করেও কবিতা পাঠ করি। জানি না সেটাকে, মানে যারা আবৃত্তি শিল্পী বা আবৃত্তির মানুষ, তারা আসলে এটাকে গ্রহণ করবেন কিনা। তবে আমার কাছে মনে হয় যে সবসময় যে সব জিনিস একই রকম থাকবে তা কিন্তু না। কালের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তিত হয়। এখন ব্যক্তিগতভাবে আমি আবৃত্তির সেই পুরনো ধাঁচের যে ঢং,
তার চাইতে আমার কাছে মনে হয় কথা বলার মতো করে যখন আমরা কোনো কিছু প্রকাশ করি, সেটা আমাদের বেশি ভালো লাগে। অন্তত আমার কাছে। ধরেন আমি এইভাবে বললাম যে, "কথা বইলেন। রাগে, জিদে, কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না। আমরা কতক্ষণ বাঁচবো, কেউ কি জানি? যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমুতে গেলেন, সকালে ঘুম ভেঙে দেখলেন সেই মানুষটা আর নাই। রাতের ওই শীতল নীরবতাই ছিল আপনাদের শেষ কথা। বাকিটা জীবন আর ঘুম হবে বলেন? কত শত মানুষ আক্ষেপের নরকে পুড়ে যাচ্ছে প্রতিদিন। কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপ। কাছের মানুষটার শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ। এজন্যই বলি, কথা পুষে রাইখেন না, বলে দিয়েন। রাগ, অভিমান কিংবা মনোমালিন্য হলে আমরা কি করি? কথা বলা বন্ধ করে দেই। একটা কথা বলতে গিয়েও মনে হয় যে, না, এটার জন্য বোধহয় উপযুক্ত সময় না, পরবর্তী সময়ের জন্য তুলে রাখি। কিন্তু তুলে রাখার সেই কথাটা একটা সময় হয়তো আর বলাই হয়ে ওঠে না। কণ্ঠ সিনেমার একটা বিখ্যাত ডায়ালগ ছিল এরকম যে, শুধু কথা বলা হয়নি বলেই কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। শুধু কথা বলা হয়নি বলেই কত সম্পর্ক নীরবে ভেঙে গেছে। যেকোনো সম্পর্কের সেতু বা সংযোগটা হলো কথা। কথা যদি বন্ধ হয়ে যায়, গাছ যেমন শেকড় কেটে দিলে সেই গাছটা ধীরে, ধীরে মরে যায়। সম্পর্কের ক্ষেত্রেও যখন কথা বলা বন্ধ হয়ে যায়, উপরে যতই ভালোই দেখাক না কেন, এই সম্পর্কটা ধীরে, ধীরে মরে যেতে থাকে। কাজেই যত যাই হোক, আমরা যেন কথাটুকু জারি রাখি। এই যে জিনিসটা আমি প্রকাশ করলাম, আ আধুনিক আবৃত্তি বা আমরা যেটা পছন্দ করি, এই ঢঙে কিন্তু এটাকে আবৃত্তিই বলবে। যদিও আমি বলি যে আমি আসলে কবিতায় গল্প বলা মানুষ। আমি আসলে কবিতায় কথার মাধ্যমে গল্প বলতে চাই। তো আমরা কিন্তু যারা আসলে আবৃত্তি করতে ভয় পাই বা ভাবি যে আবৃত্তি মূলত সেই পুরনো ধাঁচের ঢঙের কথা বলা, সেই জায়গা থেকে বোধহয় কিছুটা সরে আসার সময় হয়েছে। আপনি চাইলে আপনিও আবৃত্তি করতে পারবেন। অর্থাৎ এমন টোনে, এমন আ শৈলীতে কথা বলা, যেটা আপনার শ্রোতাকে, আপনার অডিয়েন্সকে স্পর্শ করবে। সে তার জন্য যে আসলে খুব দরাজ কণ্ঠের দরকার, তা কিন্তু না। চাইলে কিন্তু আপনিও হয়ে উঠতে পারেন একজন কথা বন্ধু। আচ্ছা, আবৃত্তির চাইতে আমরা যদি সুন্দর করে কথা বলতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? কথা বলা কিংবা কবিতা আবৃত্তির ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, সেটা স্পষ্ট উচ্চারণে কথা বলা। সেটা যেকোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে হতে পারে। দ্বিতীয় যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা দম নিয়ন্ত্রণ এবং সঠিক জায়গায় বিরতি। বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন কিংবা যতিচিহ্নের একটা ব্যাপার থাকে। বিরাম চিহ্ন নামে আমার একটা বইও আছে। যেমন কমা, দাঁড়ি, কোলন, ডেশ। কোথায় আমাকে কতটুকু থামতে হবে? মানে একটা কথা আছে যে আমরা আসলে জন্মের পর থেকে আ শিশু ৮-৬ এই সময়টা লাগে তার আসলে কথা বলতে শেখার ক্ষেত্রে। আর আমার মনে হয় সারাটা জীবন আমরা পার করি যে কোথায় আমরা কতটুকু কথা বলবো, কোথায় চুপ থাকবো, কোথায় কিছুটা বিরতি নিবো, এইটুকু শিখতে গিয়ে। তো কথা বলার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোথায় পজ দিবেন। কখনো, কখনো হয় যে একটা কথা বলতে, বলতে আপনি যদি পজ নেন বা থামেন, কিছুটা বিরতি নেন, সেটা আরো বেশি হৃদয়গ্রাহী হয়। আরো বেশি মর্মস্পর্শী হয়। আমরা যখন প্রমিত উচ্চারণে কথা বলবো, সেক্ষেত্রে যেন আঞ্চলিকতার ব্যাপারটা না থাকে, সেদিকে খেয়াল রাখবো। বাংলা বর্ণমালায় তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্ব, ব, ভ, মানে অল্পপ্রাণ মহাপ্রাণের যে ব্যাপারগুলো, সেগুলো খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি বলি ঢাকার ডেমরা, এটাকে যদি এভাবে বলে ফেলি যে ঢাকার ঢেমরা, তাহলে কিন্তু হলো না। আমার নিজের মধ্যেও এই সমস্যাগুলো ছিল। আমি আগে জীবনানন্দের কবিতা পড়তে গিয়ে হয়তো বলতাম যে, "হয়তো এসেছে চাঁদ, মাঝরাতে একরাশ পাতার পেছনে, সরু, সরু, কালো, কালো ঢালপালা মুখে নিয়ে তার।" তো উপস্থিত দর্শক, শ্রোতা যারা আছে সবাই তো হেসে উঠবে। অথচ এটা একটা খুবই মানে মন বিষণ্ণ করা একটা কবিতা। তো এই যে আপনি অল্পপ্রাণ মহাপ্রাণ এবং উচ্চারণের ক্ষেত্রে স্বচ্ছ থাকা, স্পষ্ট থাকা, এটা খুবই জরুরি। আরো একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা আবেদন বোঝে
কবিতার ইমোশন বোঝে হচ্ছে স্বর ওঠানামা করা। আপনি যখন কোনো দুঃখের কথা বলছেন, তখন নিশ্চয়ই আপনার স্বরটা নিচু হবে। আপনার কণ্ঠে এক ধরনের বিষণ্ণতা থাকবে। আর যখন কোনো দ্রোহের কথা বলছেন, উচ্ছ্বাসের কথা বলছেন, তখন নিশ্চয়ই আপনার কণ্ঠস্বরটা স্কেলটা আরো উঁচু হবে এবং সেই রকম পজিটিভ এনার্জি থাকবে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। এই ব্যাপারটা আসলে কেমন হয়? চলুন একটা কবিতা পড়ে আমরা সেটা উপলব্ধি করি। ধরেন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা 'বনলতা সেন'। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এটা যদি এভাবে আমি পড়ে যাই, পাঠে কোনো ধরনের ভুল নেই। কিন্তু যদি আপনি কবিতা পাঠ করেন, আবৃত্তির ঢঙে পড়েন, তখন নিশ্চয়ই আপনাকে এই উপলব্ধিটুকু আনতে হবে। কবি এখানে আসলে কি বোঝাতে চেয়েছেন? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কিংবা এই কবিতার শেষ দিকে আছে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফোড়ায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এটাকে যদি আমি এরকম পজ, ইমোশন, দাড়ি কমা না দিয়ে পড়তাম, তাহলে নিশ্চয়ই আমি জানি না এখন যে খুব বেশি ভালো লেগেছে, তবে এতটাও হয়তো ভালো লাগতো না। মোট কথা আবৃত্তি মানেই যে খুব দরাজ কণ্ঠে একটা ছাঁচে নিয়ে আপনাকে কথা বলতে হবে, উচ্চারণ করতে হবে, ব্যাপারটা তা না। চাইলে আপনিও আবৃত্তি করতে পারবেন, আপনিও আবৃত্তি করতে পারেন। আজকে থেকেই শুরু করেন। তবে খেয়াল রাখতে হবে আমার প্রকাশটা যেন ওইরকম হয় যেটা শ্রোতাকে, যেটা আমার অডিয়েন্সকে আসলে স্পর্শ করে। তো দর্শক, এই ছিল রকমারি.com এর অল্প কথার গল্পের আজকের কবিতা নিয়ে আলোচনা। আমার এবং বাংলা সাহিত্যের সকল কবিদের কবিতার বই কিনতে ভিজিট করুন রকমারি.com এ। নিশ্চয়ই আবারও কখনো কোনো এক পর্বে, কোনো এক আড্ডায় দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আসসালামু আলাইকুম। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।